হয়তো ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে এটা কিসের ব্লগ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি। এটাই ছিল কোরবানের একদম ফাইনাল দিন রাতে, যে আমরা একদম ফাইনালি গরু কেনার জন্য একদম সবাই মিলে বের হয়ে গেছি। সো আমি অনেকগুলো গরু দেখেছি, আমার অনেকগুলো পছন্দ হয়নি, আবার যেটা পছন্দ হয়েছে সেটা দামে মিলে নেয়। ফাইনালি আমাদের উপরের তলার একটা আঙ্কেল ছিল, উনি খুবই কোঅপারেট ছিলেন আর উনি আমাদেরকে মিলে গরুটা কিনে দিয়েছেন। অ্যান্ড মাশাআল্লাহ আমাদের গরুটা খুবই সুন্দর হয়েছে। মদিনা তো ভয়, আমার তো পরীক্ষা চলতেছে, আমি কয়েকটা ইমোশনাল ভিডিও বানাইনি। সো ওই দিন রাতে আমরা একদম ঘুমাই নাই। আর আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন একটা মেয়ে এত দারুণ করে গরু কিনছে। আমি বলছি যে এটাই সুন্দর হয়েছে, এটাই সুন্দর, আমি এটাই নিব। আর আমি আমার কোরবানটাকে সর্বোচ্চভাবে সবাই কোনোভাবে যাতে অবহেলিত না হয় সেভাবে আমি কোরবানের মাংস ডিস্ট্রিবিউট করবো। সো আমি আর মদিনা অনেক নেগোশিয়েট করে কথা বলছিলাম। তো ফাইনালি ওই লোকটাকে দেখলেন যে উনি অনেক এনজয়েবল, উনি অনেক খুশি হয়েছে, বলছে যে না আপনারা একদম ঠকান নাই, আপনারাও ঠকেন নাই, আমরাও ঠকি নেই, শখের গরু বিক্রি করতেছি, একটু কষ্ট হচ্ছে কিন্তু আমরাও ঠকি নেই, খুশি আছি, আপনারা খুশি খুশি গরু নিয়ে যান। সেদিকে ইব্রাহিমকে দেখেন কত বড় নাক করতেছে, মানে ওকে দেখাচ্ছিল একটা বাকরির মতো। তা আমি আর মদিনা খুবই মজা করছি। মদিনা, আমি, খালু, রনি ভাইয়া, তারপরে হচ্ছে মাহি, আমরা সবাই মিলে গরুর জন্য মানে গরু আনতে গিয়েছিলাম। দিনগুলো যে এত মজার, আমি জানি না আজ থেকে 5 বছর পর কে কোথায় থাকবে। এটা দেখে হয়তো আমি তখন অনেক ইমোশনাল হয়ে পড়বো। সো নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমরা এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন, সবাইকে সঠিকভাবে দেওয়ার ট্রাই করবো এইবারের মতো। তো দেখেন, আপনারাই দেখেন আমাদের গরুটা কত বড় ছিল মাশাল্লাহ। এখানে অনেকগুলো গরু ছিল। দুর্ঘটনা ছিল যে এখান থেকে একটা গরু চুরি হয়ে গেছিলো আমাদের ট্যারেস থেকে, না অন্য একটা ট্যারেস থেকে। সো আমি জানি না তাদের কোরবানটা কীভাবে গেল। তো এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমরা ফজর নামাজ থেকে স্টার্ট করেছিলাম সব কিছু। একদম ফজরের সময় উঠে পরে আমি সবার জন্য যারা যারা গরু কাটবে 8-9 জন, ওনাদের জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘি দিয়ে আপনার সেমাই করে দিচ্ছিলাম। মানে কোরবানের সময় এই জিনিসগুলো খুবই আসলে ভালো লাগার একটা কাজ করে। সো আমি একটা ডেজার্টের মতো খাবার বানিয়ে নিয়েছিলাম প্রায় 1 কেজি দুধ দিয়ে, আমার এখনও মনে আছে। সো আমি এটা অ্যাকচুয়ালি লেট আপলোড করতেছি, এটা আমার অনেক আগের ব্লগ। তারপরে 8টা বাজে যে নামাজটা পড়তে হয় না, যে ছেলেরা যে নামাজ পড়ে, তো আমি ওই নামাজটা সেরে ফেলতেছিলাম যাতে আমি খুব দ্রুত আবার নাস্তা তৈরি করতে পারি। আর এদিকে ইব্রাহিম বলতেছে আমি কী পরে নিচে যাব। একটা সময় হয়তো কি আমাদের পরিবারের মানুষ অনেক কষ্ট করতো, মানে আমরা নিজেরাই মাংস অনেক কাটাকাটি অনেক বেশি কষ্ট করতাম। আর এখনকার সময় ইব্রাহিমরা কী পরবে না পরবে, কোন জুতো পরবে, কোনটা পরে নিচে নামবে, এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করে, অনেক অনেক খুশি থাকে আর কি, ওদের তো কোনো কাজ থাকে না আসলে। সো আমি একা হাতেই সম্পূর্ণ সামলাইতে হয়, রান্না বান্না শুরু করে। আমরা মানুষ কতজন ছিলাম, মিনিমাম 10 জন প্লাস। এই 10 জনের জন্য আমার দিন রাত রান্না করতে দেন, আমি খুবই এনজয় করছি। আমার কাছে খুবই ভালো লাগে সবাইকে সমানভাবে দেখা বা সবার সাথে একসাথে এনজয় করা। অ্যান্ড আমার ফ্যামিলিটা আসলে অনেক সুইট, আমরা খুবই মজা করি আমাদের পরিবারে। আর যখন আমরা সব বোন একসাথে ছিলাম, চাঁদনি আপু, বড় আপু, মিসবা আপু, মদিনা, মুন্নি, ওই সময় আরও বেশি এনজয় করতাম, কারণ বোন যত বেশি থাকবে এনজয়টা তত বেশি হয়। আমার সবচেয়ে কিউট হচ্ছে আমার রুমা আপু, ও খুবই কোঅপারেটিভ একটা পার্সন। কী রান্না করবো ও অনেক চিন্তা করে, আর ও অনেক পরিষ্কার একটা মানুষ। তো আমার মূলত ওর কাছ থেকে অনেক পরিষ্কার এগুলো শিখা। আমি কিন্তু এত ভালো কাজ পারতাম না, আমার ইন্সপায়ার হচ্ছে আমার এই বোন। সো আমি অনেক সুন্দর ডেজার্ট বানাচ্ছিলাম। আমাকে কিন্তু আপু বলছিল যে এইভাবে দিলে মনে হয় ভালো হবে। আমি আবার সবার প্রশংসা করতে অনেক পছন্দ করি। সো ফাইনালি আমার না দুধটা একটু কম হয়ে গেছিলো, পরে আমি ম্যানেজ করে নিয়েছি। আর ওই যে বললাম 8টা বাজে নামাজটা পড়ে, যে কোরবান দেয় তাকে নাকি নামাজ পড়ে শুকরিয়া আদায় করতে হয়। সো আমি সবার জন্যই দোয়া করছিলাম যাতে আমার সব ভাই বোন অনেক ভালো থাকে আর আমার কোরবানটা আজকে জানি সঠিকভাবে হয়। এদিক থেকে অনেক আলহামদুলিল্লাহ যে আমি যেভাবে চাইছি সেভাবে হয়ে গেছে। এবার নিচে চলে আসলাম, দেখলাম যে অনেকে গরু কাটা অলরেডি স্টার্ট করে দিয়েছে, অনেকের মাংস মানে গরুর মাংস ছিলে রাখছে। দ্যাট টাইম আমি একটু ফিল করলাম যে অনেক স্যাডনেস লাইক টু বি, আমি খুবই ইমোশনাল হয়ে গেছি যে গরুভাবে কাটতেছে। এটা হয়তো অবশ্যই ইসলামের নিয়ম, আমরা ইসলামের নিয়মটাই মানছি, কিন্তু তারপরে একটু খারাপ লাগা থেকেই, কিন্তু কিছু করার না, নাহলে মানুষকে কোরবান দিতে হতো আমি যতটুকু জানি। তো এরপরে আমি লাল আটার রুটি বানাই নিয়েছি অনেকগুলো, কারণ আমি মনে করি যারা কাজ করবে তাদেরকে ভালো খাবার প্রোভাইড না করলে ওরা কীভাবে কাজ করবে। আমার কাছে শ্রমিক মানুষ বলতে কোনো কথা নেই, আমি নিজেও গরুর মাংস কাটছি আর কি। তো আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম, আর ভাজি ছিল, আর ডেজার্ট তো ছিলই। এরপর একটা পর্ব চলে আসছে, ওরা সালামি, ভাই ওরা ঈদেও ছাড়ে না, কোরবানিও ছাড়ে না। তো আমি লাইন টু লাইন সবাইকে সালামি দিচ্ছিলাম। এই সময় নতুন টাকা পাইছি, এটা হচ্ছে আমাদের কলেজের টুকরা, আমাদের বাবু, আমাদের গুল্লু মুল্লু, ওকে আমি টাকা দিয়েছিলাম 20 টাকা। ও বলে যে না আমি অনেক টাকা দিব, ওরা আম্মু শিখাই দিছি। শি ওয়াজ সো হ্যাপি, তো ছেলে। সো আমি এবার মনে হয় কাকে দিচ্ছি, এটা চেহারাটা দেখি না, ও মদিনা হচ্ছে বড় বাটপার, হয়তো ছাড়বই না। মদিনা, মাহি সবাইকে টাকা দিচ্ছিলাম সালামি। উই আর ভেরি হ্যাপি দ্যাট টাইম। সো ফাইনালি এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট গার্ল, সে পারে না যে এমন কিছু নেই।
এটাই হচ্ছে আমি মাংস কাটছিলাম মিনিমাম 30 কেজি প্লাস। আমি বলছিলাম যে খালু এভাবে কাটতে হবে, তোমরা যেভাবে কাটছো সেভাবে আসলে রাত পোয়াই যাবে। অ্যান্ড আমি এমনটাই মানে মাংসটা রাখার ট্রাই করছি এইভাবে যে মানুষ হয় না কোরবানের মাংস 5 কেজি আগে নিয়ে রান্না করে ফেলে যাতে মানুষজনকে খাওয়াতে পারে বা যারা কাজ করে। আমি একদম সবার পরে নিয়ে আসছি, কারণ ওই 5 কেজি যদি নিজে রেখে দিই তাহলে তো কোরবানটা সঠিক নিয়মে হবে না। আমি রনি ভাইকে বারবার বলছিলাম যাতে কোনো প্রকারের ভুল না হয়, আমরা সঠিকভাবে যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। আর মাশাআল্লাহ আমার ভাইটা হচ্ছে এমন একটা ভাই, সে একদম সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে আমাকে হেল্প করছে যে এইভাবে করো। অ্যান্ড সো আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি অ্যান্ড আমাদের ডিস্ট্রিবিউট ইজ টু গুড। সো বাই এভরিওয়ান। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।